দ্য ডিবেটে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পরমাণুর নিউক্লিয়াস থেকে পাওয়া শক্তি। আমরা প্রায় শুনি যে একদিকে এটা আমাদের ভবিষ্যতের জ্বালানির অফুরন্ত উৎস, আবার অন্যদিকে এক ভয়াবহ ধ্বংসের কারণ। তো প্রশ্নটা হলো, এই নিউক্লিয় শক্তির আবিষ্কার কি মানবজাতির জন্য সত্যিই এক বিরাট আশীর্বাদ, নাকি এর ঝুঁকিগুলো এর উপকারিতাকে ছাড়িয়ে যায়? আমাদের এই আলোচনাটা কিন্তু মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পরমাণুর নিউক্লিয়াস অধ্যায় তথ্যের উপর ভিত্তি করে তৈরি। আমি যুক্তি দেব যে এই শক্তির সঠিক ব্যবহার মানব কল্যাণে অপরিহার্য। আর আমার অবস্থানটা ঠিকের বিপরীত। আমি মনে করি এই শক্তির সাথে যে বহাবহ ঝুঁকি আর বিধ্বংসী ক্ষমতা জড়িয়ে আছে তা একে মানবজাতির জন্য একটা গুরুতর হুমকি হিসেবেই প্রতিষ্ঠা করে। দেখুন, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ অর্জন হল পরমাণু নিউক্লিয়াসের রহস্যটা ভেদ করা। আর এই রহস্যের কেন্দ্রবিন্দুতে আছে আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E=mc²। এটা শুধু তো একটা সমীকরণ নয়, এটা একটা বিপ্লব। এর মানে হল অতি সামান্য পরিমাণ ভরকে বিপুল বিপুল পরিমাণ শক্তিতে রূপান্তর করা সম্ভব। আসল বিষয়টা কিন্তু শুধু শক্তি উৎপাদন নয়, বরং শক্তির ঘনত্ব। ভাবুন তো একবার, 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা পেতে কয়েক মিলিয়ন কেজি কয়লা পোড়াতে হয়। এই অবিশ্বাস্য শক্তির ঘনত্বই তো পারমাণবিক শক্তিকে এত আকর্ষণীয় করে তুলেছে। আর এই নীতিকে কাজে লাগিয়েই নিউক্লিয় বিভাজন বা ফিশন প্রক্রিয়ায় পারমাণবিক চুল্লিতে বিপুল বিদ্যুৎ তৈরি হচ্ছে, যা আমাদের পৃথিবীকে জীবাশ্ম জ্বালানির দূষণ থেকে মুক্তি দেওয়ার একটা পথ দেখাচ্ছে। শুধু বিদ্যুৎই নয়, চিকিৎসা বিজ্ঞানের অবদানটা দেখুন। ক্যান্সারের চিকিৎসায় কোবল্ট-60 আইসোটোপের গামারশ্মি ব্যবহার করে টিউমার ধ্বংস করা হচ্ছে। লিউকেমিয়ার চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস বা থাইরয়েডের সমস্যায় তেজস্ক্রিয় আয়োডিন, এগুলো লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে। এমনকি পৃথিবী বয়স নির্ণয় করা বা হাজার হাজার বছরের পুরনো জীবাশ্মের রহস্যভেদ করা, এই সব কিছুই তো সম্ভব হয়েছে এই নিউক্লিয় বিজ্ঞানের কল্যাণেই। তাই আমি মনে করি এটা মানব সভ্যতার জন্য এক বিরাট লাভ। ওকার দিকটা নিয়ে কথা বলতে চাই। নিউক্লিয় শক্তিকে শুধু তার উপযোগিতা দিয়ে বিচার করলে তো চলবে না, এর বিজ্ঞানটাই তো এর ঝুঁকির কথা বলে দেয়। তেজস্ক্রিয়তার মূল কারণটা কি? ভারী মৌলের নিউক্লিয়াসের অস্থিরতা। একটা নিউক্লিয়াসকে ধরুন একটা পরিবারের মতো। যদি সেই পরিবারে সদস্য সংখ্যা প্রোটন আর নিউট্রন খুব বেশি হয়ে যায় এবং তাদের মধ্যে ভারসাম্য না থাকে, তখন কি হয়? পরিবারটা ভেঙে যায়। বিজ্ঞানের ভাষায় যখন নিউট্রন আর প্রোটনের অনুপাত এনপি রেশিও 1.5-এর বেশি হয়ে যায়, তখনই সেই ভারসাম্যটা নষ্ট হয় আর নিউক্লিয়াসটা অস্থিরশীল হয়ে পড়ে। এই সহজাত অস্থিরশীলতাই একে এত বিপজ্জনক করে তুলেছে। আমি শৃঙ্খল বিক্রিয়ার কথা বললেন, এটা অনেকটা ডোমিনো পড়ার মতো, তাই না? একটা নিউট্রন একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে, তাকে ভেঙে দেয়, আর তা থেকে আরও কয়েকটা নিউট্রন ছিটকে বেরিয়ে আসে। এই নতুন নিউট্রনগুলো আবার অন্য নিউক্লিয়াসকে আঘাত করে, এই প্রক্রিয়া চলতেই থাকে আর মুহূর্তে বিপুল শক্তি তৈরি হয়। পারমাণবিক চুল্লিতে এই ডমিনোগুলোকে খুব সাবধানে নিয়ন্ত্রিতভাবে ফেলা হয়। কিন্তু যদি নিয়ন্ত্রণ সামান্য এদিক ওদিক হয়, তাহলে সব ডমিনো একসাথে পড়ার মতো ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা আসলে পারমাণবিক বোমার মূলনীতি। আর এর বাস্তব উদাহরণ তো আমাদের চোখের সামনেই আছে। ১৯৮৬ সালের চেরনোবিল বা ২০১১ সালের ফুকুশিমা। এই দুর্ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে যে সামান্য একটা যান্ত্রিক ত্রুটি বা একটা প্রাকৃতিক দুর্যোগ কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আর সবচেয়ে বড় যে মাথা ব্যথা, সেটা হলো পারমাণবিক বর্জ্য। এর কোনো স্থায়ী সমাধান আজ পর্যন্ত আমাদের হাতে নেই। এই বর্জ্য হাজার হাজার বছর ধরে বিষাক্ত থেকে যায়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নীরব অভিশাপ। আপনি চেরনোবিল আর ফুকুশিমার কথা বলছেন, যা নিঃসন্দেহে ভয়াবহ ট্র্যাজেডি। কিন্তু সেই দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়েই তো আজকের পারমাণবিক চুল্লিগুলোকে অনেক বেশি নিরাপদ করে তোলা হয়েছে। এখনকার চুল্লিগুলোতে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে। কিন্তু ঝুঁকির কথা বলতে গিয়ে আমরা কি এর উপকারিতাকে পুরোপুরি অস্বীকার করতে পারি? চিকিৎসা বিজ্ঞানের কথায় আবার ফিরে আসি। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে শুধু ক্যান্সারের চিকিৎসাই তো হয় না, আমাদের শরীরের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা খুঁজে বের করতে তেজস্ক্রিয় সোডিয়াম Na24 ব্যবহার করা হয়। এটা তো সরাসরি জীবন বাঁচানোর প্রযুক্তি। নিয়ন্ত্রিত পরিবেশে এর ব্যবহার আমাদের উপকারের পাল্লাকেই তো ভারী করে। দেখুন, যে কোনো শক্তিশালী প্রযুক্তির সাথেই ঝুঁকি থাকে। আগুনও তো বিপজ্জনক, কিন্তু আমরা কি আগুন ব্যবহার করা ছেড়ে দিয়েছি? দিইনি, বরং আমরা শিখেছি কিভাবে আগুনকে নিরাপদে ব্যবহার করতে হয়।
পারমাণবিক শক্তির ক্ষেত্রেও ব্যাপারটা তো ঠিক তাই। আগুনের উপমাটা দিলেন, কিন্তু আমি ঠিক একমত হতে পারলাম না। আগুনের বিপদটা চোখের সামনে দেখা যায় এবং সেটা নেভানো যায়, কিন্তু তেজস্ক্রিয়তার বিপদ অদৃশ্য। এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। আপনি কোবল-60 ব্যবহার করে ক্যান্সার চিকিৎসার কথা বললেন, খুব ভালো কথা, কিন্তু আপনি কি জানেন এই কোবল-60 অর্ধায়ু 5 বছরেরও বেশি? এর মানেটা কি? এর মানে হল চিকিৎসার পর বাতিল হওয়া যন্ত্র বা বর্জ্য বহু বছর ধরে বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়াতে থাকবে। হাসপাতালের মতো একটা জনবহুল জায়গায় এই বর্জ্যের ব্যবস্থাপনা কতটা নিরাপদ হতে পারে? একটা ছোট দুর্ঘটনাও তো চিকিৎসক, নার্স এবং রোগীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আমার প্রশ্নটা হল, এই উপকারের জন্য আমরা যে দীর্ঘমেয়াদী ঝুঁকিটা নিচ্ছি, তাকে আদৌ যুক্তিসঙ্গত? আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন প্রযুক্তি তৈরি করা যা শুধু কার্যকরী নয়, পুরোপুরি নিরাপদও। নিরাপত্তা অবশ্যই প্রথম অগ্রাধিকার, আর সেই লক্ষ্যেই তো গবেষণা চলছে। কিন্তু বর্তমান বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের যে ভয়ানক নির্ভরশীলতা, তা পরিবেশের কী অবস্থা করেছে দেখুন তো। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, এসবের জন্য কি আমরা দায়ী নই? নিউক্লিয় বিভাজন বা ফিশন থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তা প্রায় কার্বন মুক্ত। সামান্য পরিমাণ ইউরেনিয়াম 235U থেকে যে বিপুল শক্তি, প্রতিটি বিভাজনে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট বা এমইভি পাওয়া যায়, তা আমাদের শক্তির চাহিদা মেটানোর পাশাপাশি পৃথিবীকে দূষণের হাত থেকেও বাঁচায়। বর্জ্যের কথা বলছেন, তাই না? হ্যাঁ, পারমাণবিক বর্জ্য একটি সমস্যা, আমি মানছি, কিন্তু এর পরিমাণ কয়লা বিদ্যুতের বর্জ্যর তুলনায় অনেক কম। 1 বছর ধরে একটি পারমাণবিক চুল্লি থেকে যে বর্জ্য তৈরি হয় তা হয়তো একটা ঘরের মধ্যেই রাখা যায়, কিন্তু সমপরিমাণ বিদ্যুৎ তৈরিতে একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে লক্ষ লক্ষ টন বিষাক্ত ছাই আর কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা সরাসরি আমাদের পরিবেশে মিশে যায়। তাহলে কোনটা বেশি ক্ষতিকর? পরিমাণ কম হলে যে বিপদ কমে যায় তা তো নয়, তাই না? 1 ফোঁটা সায়ানাইডও তো মারাত্মক হতে পারে। আপনি বলছেন বর্জ্য ঘরে রাখা যায়, কিন্তু প্রশ্ন হল কত দিনের জন্য? হাজার হাজার বছর? আমরা এমন একটা সমস্যা তৈরি করছি যার সমাধান আমাদের জানা নেই এবং যার দায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বয়ে বেড়াতে হবে। আমাদের পাঠ্য উপকরণেই তো উল্লেখ আছে এই বর্জ্য মাটির অনেক গভীরে কংক্রিটের আধারে রাখা হয়। কিন্তু ধরুন কোনো ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি সেই আধার ফেটে যায়, তাহলে কি হবে? ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে তা খাদ্য শৃঙ্খলে ছড়িয়ে পড়বে। আর আপনি একটা খুব জরুরি বিষয় কিন্তু এড়িয়ে যাচ্ছেন, পারমাণবিক শক্তির দ্বৈত ব্যবহার। যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই একই প্রযুক্তির সামান্য অদলবদল করে পারমাণবিক বোমা তৈরির কাজেও লাগানো যায়। একটা দেশ শান্তিপূর্ণ কাজের কথা বলে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা তা নিশ্চিত করা খুব কঠিন। এই ঝুঁকিটা কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই। আপনি বর্জ্য আর অস্ত্রের যে ঝুঁকির কথা বললেন, সেটা অবশ্যই বিভাজন বা ফিশন প্রযুক্তির একটা বড় দুর্বলতা। বিজ্ঞানীরাও এটা জানেন। আর ঠিক এই কারণেই তারা এমন একটা পদ্ধতির দিকে ঝুঁকছেন যেখানে বর্জ্যের সমস্যা প্রায় নেই বললেই চলে এবং যা থেকে বোমা তৈরি করা প্রায় অসম্ভব। আমি নিউক্লিয় সংযোজন বা ফিউশনের কথা বলছি। এই প্রক্রিয়াতেই তো সূর্য এবং অন্য তারারা শক্তি তৈরি করে। এখানে দুটি হালকা নিউক্লিয়াস, যেমন হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, প্রচণ্ড তাপ আর চাপে এক হয়ে হিলিয়াম তৈরি করে, আর সাথে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। আমাদের তথ্যসূত্র অনুযায়ী 1 গ্রাম হাইড্রোজেন সংযোজনে যে শক্তি নির্গত হয় তা 1 গ্রাম ইউরেনিয়ামের বিভাজনে নির্গত শক্তির চেয়ে প্রায় 7.3 গুণ বেশি। সবচেয়ে বড় কথা, এর কাঁচামাল মানে ডিউটেরিয়াম সমুদ্রের পানিতেই পাওয়া যায়, আর এর ফলে যে বর্জ্য তৈরি হয় তা খুব স্বল্পস্থায়ী এবং অনেক কম বিপজ্জনক। এটা তো আক্ষরিক অর্থেই পৃথিবীতে একটা ছোটখাটো সূর্য বানিয়ে অফুরন্ত পরিচ্ছন্ন শক্তি পাওয়ার মতো। এটাই তো ভবিষ্যতের পথ। তত্ত্বগতভাবে কথাটা শুনতে খুবই আকর্ষণীয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবতা হল এই মুহূর্তে এটা একটা দিবা স্বপ্নের মতোই। আপনি পৃথিবীতে সূর্য তৈরির কথা বলছেন, কিন্তু ভেবে দেখেছেন এর জন্য কি প্রয়োজন? নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। এটা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও প্রায় 6 গুণ বেশি।
পৃথিবীতে এমন কোনো বস্তু বা পাত্র নেই যা এই দানবীয় তাপ সহ্য করতে পারে। বিজ্ঞানীরা তাই চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে এই উত্তপ্ত প্লাজমাকে শূন্যে ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন, যা প্রযুক্তিগতভাবে এক বিরাট চ্যালেঞ্জ। ফ্রান্সের আইটিআর প্রকল্পে সারা বিশ্বের বিজ্ঞানীরা একসাথে কাজ করছেন, কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে ফিউশন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে এখনও বহু দশক বাকি। আর এর জন্য যে পরিমাণ শক্তি বাইরে থেকে সরবরাহ করতে হয় তা উৎপাদিত শক্তির চেয়ে বেশি হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতের এই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আমরা বর্তমানের বিভাজন চুল্লির ঝুঁকি আর বর্জ্যের সমস্যাকে উপেক্ষা করতে পারি না। আমাদের তো বাস্তবতার জমিতে পা রাখতে হবে, তাই না? পরিশেষে আমার বক্তব্য হল, পরমাণু নিউক্লিয়াসের শক্তি উন্মোচন বিজ্ঞানের এক যুগান্তকারী পদক্ষেপ, যা আমাদের সভ্যতার গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চিকিৎসা বিজ্ঞান, প্রত্নতত্ত্ব, শক্তি উৎপাদন এর ইতিবাচক প্রভাব অনস্বীকার্য। হ্যাঁ, এর সাথে ঝুঁকি আছে, কিন্তু মানব সভ্যতার ইতিহাসে কোনো বড় আবিষ্কারই তো ঝুঁকি ছাড়া আসেনি। আগুন আবিষ্কার থেকে শুরু করে বিমান চালানো পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই আমাদের ঝুঁকি নিতে হয়েছে, এবং সেই ঝুঁকিকে সামলানোর প্রযুক্তিও আমরা তৈরি করেছি। কঠোর আন্তর্জাতিক নিয়মকানুন, উন্নত প্রযুক্তি আর দায়িত্বশীলতার সাথে যদি আমরা এই শক্তিকে ব্যবহার করতে পারি, তবে নিউক্লিয় শক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন এবং টেকসই পৃথিবী নিশ্চিত করতে পারে। আর সবকিছু বিবেচনা করে আমার অবস্থান হল, নিউক্লিয়াসের শক্তি এক দ্বিধারী তরবারির মতো। এর একদিকে যেমন অসীম সম্ভাবনার আলো, তেমনি অন্যদিকে রয়েছে মানব সভ্যতাকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ভয়ঙ্কর অন্ধকার। চেরনোবিল ও ফুকুশিমার মতো দুর্ঘটনা হাজার হাজার বছরের জন্য তেজস্ক্রিয় বর্জ্যের বোঝা এবং পারমাণবিক অস্ত্রের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করার যে ঝুঁকি, তাকে কোনোভাবে পাশ কাটানো যায় না। আমার মতে এর উপযোগিতার চেয়ে ধ্বংসের ক্ষমতাই বেশি প্রবল। তাই ভবিষ্যতের সুন্দর স্বপ্নের পেছনে না ছুটে আমাদের উচিত নবায়নযোগ্য এবং প্রকৃত অর্থেই নিরাপদ শক্তির উৎস, যেমন সৌরশক্তি বা বায়ুশক্তির দিকে আরও বেশি মনোযোগ দেওয়া। এটা স্পষ্ট যে এই বিষয়ে আমাদের মতপার্থক্যটা রয়ে গেল। তবে এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: পারমাণবিক শক্তিকে সাদা বা কালো রঙে দেখা সম্ভব নয়। এর সম্ভাবনা এবং ঝুঁকি দুটোই প্রচণ্ড। আমি একমত। পরমাণুর নিউক্লিয়াসের শক্তিকে সঠিকভাবে বুঝতে হলে এর দুটো দিককেই সমান গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা জরুরি। আশা করি আমাদের এই আলোচনা এই জটিল প্রযুক্তি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তৈরিতে সাহায্য করবে এবং এর বিভিন্ন দিক নিয়ে আরও গভীর পর্যালোচনার সুযোগ তৈরি করবে।